প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় পর্ব 1। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিশেষ করে আমি এই বিভিন্ন তথ্য আলোচনার পাশাপাশি এমসিকিউ ও তথ্যীয় প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। লক্ষ্য করি, প্রথমে আসি যার নাম না বললেই নয়, কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। এই যে ডান দিকে যে ছবিটি দেখছি, ইনি হচ্ছে চার্লস ব্যাবেজ। তো চার্লস ব্যাবেজ সম্পর্কে কিছু তথ্য লক্ষ্য করি। চার্লস ব্যাবেজ ছিলেন একজন ইংরেজ প্রকৌশলী ও গণিতবিদ। তিনি হচ্ছেন আধুনিক কম্পিউটারের রূপকার এবং জনক। চার্লস ব্যাবেজের জন্ম 1791 সালে এবং মৃত্যু 1871 সালে। তো আমরা এই সালগুলি মনে রাখার চেষ্টা করব। তো চার্লস ব্যাবেজ সম্পর্কে আরও কিছু তথ্য লক্ষ্য করি। তো এই যে ডান দিকে যে ছবি দুটো আমরা দেখতে পাচ্ছি, এই দুটি হচ্ছে, একটি হচ্ছে ডিফারেন্সিয়াল ইঞ্জিন আর একটি হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। লক্ষ্য করি, চার্লস ব্যাবেজ ডিফারেন্সিয়াল ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে দুটো যন্ত্র আবিষ্কার করেন, যা মূলত গণনার কাজে ব্যবহার করা হতো। 1991 সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনাকৃত অনুসারে একটি ইঞ্জিন আবিষ্কার করা হয় এবং সেটি সঠিকভাবে কাজ করায় সবাই নিশ্চিত হয় যে চার্লস ব্যাবেজের তৈরিকৃত ইঞ্জিন দুটি গণনার কাজে ব্যবহার করতে পারত। অর্থাৎ এই 1991 সালে চার্লস ব্যাবেজ মারা যাওয়ার পর পরবর্তীতে 1991 সালে এই লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুযায়ী, এই অ্যানালিটিক্যাল এবং ডিফারেন্সিয়াল ইঞ্জিনের বর্ণনা অনুযায়ী বিশেষ করে একটি ইঞ্জিন আবিষ্কার করে। সেই ইঞ্জিন সঠিকভাবে কাজ করায় সবাই বুঝতে পারে যে চার্লস ব্যাবেজ যে ইঞ্জিন দুটি আবিষ্কার করেছিল, সেই ইঞ্জিন দুটি সঠিকভাবে গণনা করতে পারত। সেজন্য চার্লস ব্যাবেজকে মূলত কম্পিউটারের জনক বলা হয়। লক্ষ্য করি, সহজ প্রশ্ন এমসিকিউ ওই তথ্যের আলোকে, আধুনিক কম্পিউটারের জনক কে? তো এই ক্ষেত্রে সবাই আমরা পারবো হয়তো বা, এই যে চার্লস ব্যাবেজ হচ্ছে এই আধুনিক কম্পিউটারের রূপকার বা জনক। পরবর্তী প্রশ্ন, লন্ডনের বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গুণ করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে? তো সঠিক উত্তর হচ্ছে 1991 সালে এই লন্ডনের বিজ্ঞান জাদুঘরে এই চার্লস ব্যাবেজের বর্ণনাকৃত ইঞ্জিন অনুসারে নতুন একটি ইঞ্জিন আবিষ্কার করেন। আজকের পৃথিবীতে যে কোনো স্থান হতে অফিসের কাজ করা সম্ভব হচ্ছে কোন আবিষ্কারকের অবদানের ফলে? তো অবশ্যই কম্পিউটার অবদানের ফলে আমাদের এই পৃথিবীর বিভিন্ন স্থানের অফিসের কাজ করতে সক্ষম হচ্ছে, এবং সেই কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ। সঠিক উত্তর হচ্ছে চার্লস ব্যাবেজ। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, ডিফারেন্স ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন এই যন্ত্র দুটি কোন কাজে ব্যবহার করা হতো? কিছুক্ষণ আগেও বলেছি, গণনার কাজে ব্যবহার করা হতো, তাই না? গণনার কাজে। পরবর্তী প্রশ্ন, চার্লস ব্যাবেজের তৈরিকৃত ইঞ্জিনের বর্ণনা অনুযায়ী কোথায় ইঞ্জিন তৈরি করা হয়? অর্থাৎ বিশেষ করে বর্ণনায় আমরা দেখলাম যে সাধারণত চার্লস ব্যাবেজের তৈরিকৃত ইঞ্জিনের বর্ণনা অনুযায়ী লন্ডনের বিজ্ঞান জাদুঘরে 1991 সালে একটি ইঞ্জিন তৈরি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 21 শতকের পৃথিবীর সম্পদ হচ্ছে ড্যাশ? জ্ঞান, পরিবেশ, মানুষ। তো সঠিক উত্তর হচ্ছে জ্ঞান এবং মানুষ, কেননা মানুষের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রয়োগ এর মাধ্যমে মানুষ এখন বর্তমানে মানব সম্পদে পরিণত হওয়ার মাধ্যমে পৃথিবীর সম্পদ হিসেবে পরিগণিত হচ্ছে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, চার্লস ব্যাবেজের তৈরি করা যন্ত্রের নাম হলো ড্যাশ? অ্যানালগ ইঞ্জিন, ডিফারেন্সিয়াল ইঞ্জিন, অ্যানালিটিক্যাল ইঞ্জিন। তো এখানে সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3, অর্থাৎ ডিফারেন্সিয়াল ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে দুটি ইঞ্জিন আবিষ্কার করেছিলেন চার্লস ব্যাবেজ। তো এবার আসি আরও একজন ব্যক্তিত্ব সম্পন্ন এই তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদানের ক্ষেত্রে, সে হচ্ছে অ্যাডা লাভলেস। এই যে ডান দিকে যে ছবিটি দেখতে পাচ্ছি, ইনি হচ্ছে অ্যাডা লাভলেস। লক্ষ্য করি, অ্যাডা লাভলেস ছিলেন বিখ্যাত ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা। তিনি ছিলেন বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার এবং অ্যাডা লাভলেস এর জন্ম 1815 সালে এবং মৃত্যু হচ্ছে 1852 সালে। 1833 সালে বিশ্বে সর্বপ্রথম প্রোগ্রামিং এর ধারণা প্রদান করেন এই অ্যাডা লাভলেস। সেজন্য অ্যাডা লাভলেসকে
এই কম্পিউটারের প্রথম প্রোগ্রামার হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। অ্যাডা লাভলেস সম্পর্কে আরও কিছু তথ্য লক্ষ্য করি। 1833 সালে চার্লস ব্যাবেজের সাথে পরিচয় হওয়ার পর তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য বার্নৌলি সংখ্যা ব্যবহার করে একটি প্রোগ্রাম রচনা করেন। পরবর্তীতে উক্ত প্রোগ্রামের নাম দেয়া হয় অ্যাডা। 1953 সালে অ্যাডার বর্ণনাকৃত প্রোগ্রামের নোটের বর্ণনা প্রকাশিত হলে বিজ্ঞানীরা বুঝতে পারেন যে অ্যাডার অ্যালগোরিদমেটিক যে প্রোগ্রামটি ছিল সেটি সঠিক ছিল। অর্থাৎ 1852 সালে অ্যাডার মৃত্যু হওয়ার পর পরবর্তী প্রায় 100 বছর পর 1953 সালে যে অ্যাডার নোটটি প্রকাশিত হলে, প্রোগ্রামটি প্রকাশিত হলে, তখন সবাই বুঝতে পারে যে অ্যাডার যে প্রোগ্রাম ছিল সেটি সঠিক ছিল। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, অ্যাডা লাভলেসের জন্মসাল কোনটি? 1815 সালে অ্যাডা জন্মগ্রহণ করেন এবং 1852 সালে মৃত্যুবরণ করেন। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, কত সালে অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারার নোটটি প্রকাশিত হয়? কিছুক্ষণ আগেও বলেছি। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 1953 সাল হচ্ছে সঠিক উত্তর। কে চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিং এর ধারণা সামনে নিয়ে আসেন? কিছুক্ষণ আগে আলোচনা করেছি, অ্যাডা লাভলেস 1833 সালে এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনের সাথে এই প্রোগ্রাম এর সমন্বয় ঘটিয়ে তিনি প্রোগ্রাম রচনা করেন। তো এবার আমরা আলোচনা করব আরও একজন ব্যক্তিত্ব সম্পন্ন, বিশেষ করে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। লক্ষ্য করি, তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন এই জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তিনি তড়িৎ ও চৌম্বক বলকে একত্র করে বিনা তারে বার্তা প্রেরণের একটি সম্ভাবনা তুলে ধরেন। তিনি 1879 সালে মৃত্যুবরণ করেন। এবং আরও একটি বিষয় হচ্ছে, এই 1879 সালে বিশ্বের অন্যতম বিজ্ঞানী আইনস্টাইন জন্মগ্রহণ করেন এই 1879 সালে, এবং এই বছরে এই জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল মৃত্যুবরণ করেন। পরবর্তীতে 1965 সালে বিজ্ঞানী আইনস্টাইন এর মৃত্যু হয়। পরবর্তী প্রশ্ন, বিজ্ঞানী আইনস্টাইন এর জন্মসাল কোনটি? সঠিক উত্তর হচ্ছে 1879 সালে। তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রথম প্রকাশ করেন কি? সঠিক উত্তর হচ্ছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। বিজ্ঞানী ম্যাক্সওয়েল তড়িৎ ও চৌম্বক বলকে একত্র করে যে ধারণাটি প্রকাশ করেন তার নাম কি? সঠিক উত্তর হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল। পরবর্তী প্রশ্ন, বিজ্ঞানী আইনস্টাইন কত সালে মৃত্যুবরণ করেন? 1965 সালে বিজ্ঞানী আইনস্টাইন মৃত্যুবরণ করেছিলেন। তো এবার আসি জগদীশ চন্দ্র বসু। যে ডান দিকে যে ছবিটি দেখতে পাচ্ছি ইনি হচ্ছে জগদীশ চন্দ্র বসু। লক্ষ্য করি, 1895 সালে অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে প্রথম সফল হন জগদীশ চন্দ্র বসু, যিনি এই উপমহাদেশের অধিবাসী ছিলেন। তবে তার এই আবিষ্কার প্রকাশিত না হওয়ায় সার্বজনীন স্বীকৃতি পায়নি। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, জগদীশ চন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর হচ্ছে 1858 সালে জগদীশ চন্দ্র বসু জন্মগ্রহণ করেন। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ম্যাক্সওয়েলের কোন ধারণাটি বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনা তুলে ধরে? সঠিক উত্তর হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল। পরবর্তী প্রশ্ন, বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণের প্রথম সফল হন উপমহাদেশের কোন বিজ্ঞানী? এই উপমহাদেশের কোন বিজ্ঞানী? সঠিক উত্তর হচ্ছে জগদীশ চন্দ্র বসু এই বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে প্রথম সফল হন। তো এবার আসি গুগলিয়েলমো মার্কনি, যিনি বেতার যন্ত্রের আবিষ্কারক। ডান দিকে যে ছবিটি দেখতে পাচ্ছি ইনি হচ্ছে গুগলিয়েলমো মার্কনি। লক্ষ্য করি, বেতার তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণের প্রথম সফল হন ইটালীয় বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি। এই জন্য তাকে বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে সার্বজনীনভাবে স্বীকৃতি দেওয়া হয়।
গুগলিয়েলমো মার্কনি 1874 সালে জন্মগ্রহণ করেন এবং 1937 সালে মৃত্যুবরণ করেছিলেন। গুগলিয়েলমো মার্কনি ছিলেন একজন ইটালির বিজ্ঞানী। এই তথ্যের আলোকে কিছু প্রশ্ন লক্ষ্য করি। বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্য প্রেরণে প্রথম সফল বিজ্ঞানীর নাম কি? তো সঠিক উত্তর হচ্ছে গুগলিয়েলমো মার্কনি। বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে প্রথম কোন বিজ্ঞানীকে স্বীকৃতি প্রদান করেন? সঠিক উত্তর হচ্ছে গুগলিয়েলমো মার্কনিকে এই বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে প্রথম বিশ্বে স্বীকৃতি প্রদান করেন। এবার আসি আইবিএম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি হচ্ছে আইবিএম, যার পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। তো লক্ষ্য করি আইবিএম কোম্পানি বিশ্বে প্রথম মেইন ফ্রেম কম্পিউটার আবিষ্কার করে। পরবর্তীতে 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার হলে সাশ্রয়ী কম্পিউটার অর্থাৎ মাইক্রো কম্পিউটার তৈরির কাজ সুগম হয়। পরের প্রশ্নটি লক্ষ্য করি, কোন কোম্পানি প্রথম মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে? সঠিক উত্তর হচ্ছে আইবিএম, যার পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। তো এবার আসি রেমন্ড স্যামুয়েল টমলিনসন, ইনি হচ্ছে ইমেল এর আবিষ্কারক। তো লক্ষ্য করি বিশ্বে প্রথম ইমেল সিস্টেম চালু করেন এই রেমন্ড স্যামুয়েল টমলিনসন। তিনি ছিলেন আমেরিকার একজন কম্পিউটার প্রোগ্রামার। 1971 সালে আরপানেট ব্যবহার করে ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের বা ইমেইলের সূচনা করেন। ইমেল এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। তো এখানে আরেকটি বিষয় উল্লেখ আছে, সেটা হচ্ছে আরপানেট, তাই না? তো আরপানেট হচ্ছে একটি নেটওয়ার্ক মাধ্যম। ইন্টারনেট তৈরি হওয়ার পূর্বে প্রথমে আরপানেট ব্যবহার করে এই ইমেল আদান প্রদান করেছিলেন রেমন্ড স্যামুয়েল টমলিনসন। কোন দশকে ইন্টারনেট প্রোটোকলের ব্যবহার শুরু হয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে 60-70 দশকে ইন্টারনেট প্রোটোকলের ব্যবহার শুরু হয়। তো পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, আরপানেট কি? আরপানেট হচ্ছে একটি নেটওয়ার্কের নাম, আরপানেট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের এই আলোচনাটি দেখার পাশাপাশি তোমরা যদি পাঠ্য বইটি ভালোভাবে পড়ো এই অংশটুকু, তাহলে আরও ভালো মতো বুঝতে পারবে এবং সহজেই মুখস্থ হবে এবং মনে থাকবে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, নেটওয়ার্কের বিকাশের ফলে কোনটি তৈরি হয়? নেটওয়ার্ক বিকাশের ফলে পরবর্তীতে ইন্টারনেট তৈরি হয়েছে। রেমন্ড স্যামুয়েল টমলিনসন ছিলেন একজন ড্যাশ, তিনি ছিলেন একজন প্রোগ্রামার, অর্থাৎ তিনি ছিলেন আমেরিকার একজন কম্পিউটার প্রোগ্রামার। পরবর্তীতে আসি স্টিভ জবস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, বিশেষ করে অ্যাপল কম্পিউটার এর প্রতিষ্ঠাতা। তো লক্ষ্য করি স্টিভ জবস তার দুই বন্ধু, একজনের নাম হচ্ছে স্টিভ জজনিয়াক আর একজনের নাম হচ্ছে রোনাল্ড ওয়েন, তো এদেরকে সাথে নিয়ে 1976 সালে অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। বিশ্বের অন্যতম বৃহৎ কম্পিউটার প্রতিষ্ঠান অ্যাপল কম্পিউটার পার্সোনাল কম্পিউটার আবিষ্কারের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেন। স্টিভ জবস 1955 সালে জন্মগ্রহণ করেন এবং 2011 সালে মৃত্যুবরণ করেন। তো এইগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। বিশেষ করে আমি কিছু কিছু লেখা লাল কালার দিয়ে রেখেছি যাতে সহজেই তোমাদের এইগুলি চোখে পড়ে এবং মনে থাকে। পরবর্তী প্রশ্ন ও তথ্যের আলোকে লক্ষ্য করি, স্টিভ জবস এর মৃত্যুসাল কোনটি? স্টিভ জবসের মৃত্যুসাল হচ্ছে 2011 সালে তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তী প্রশ্ন, অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা স্টিভ জবস, স্টিভ জজনিয়াক, রোনাল্ড ওয়েন, তিনটে সঠিক উত্তর। কেননা অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা বলা হয় স্টিভ জবসকে, কিন্তু প্রথমে প্রতিষ্ঠাকালীন সময় স্টিভ জবসের সাথে জজনিয়াক ও রোনাল্ড ওয়েন ছিলেন। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কোন প্রতিষ্ঠানটি প্রথম পার্সোনাল কম্পিউটারের বিকাশে অগ্রণী ভূমিকা পালন করেছে? সঠিক উত্তর হচ্ছে অ্যাপল কম্পিউটার, যার প্রতিষ্ঠাতা ছিলেন স্টিভ জবস। তো এবার আসি
উইলিয়াম হেনরি বিল গেটস সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করি। বহুল ব্যবহৃত মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা উইলিয়াম হেনরি বিল গেটস। 1981 সালে আইবিএম কোম্পানি তাদের পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরির জন্য এই উইলিয়াম হেনরি বিল গেটস ও তার বন্ধুদের প্রতিষ্ঠান মাইক্রোসফটকে দায়িত্ব দেন। অর্থাৎ আইবিএম কোম্পানি 1981 সালে তাদের কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরির জন্য উইলিয়াম হেনরি বিল গেটস ও তার বন্ধুদের প্রতিষ্ঠান মাইক্রোসফটকে দায়িত্ব দেন। আরও তথ্য লক্ষ্য করি উইলিয়াম হেনরি বিল গেটস সম্পর্কে। মাইক্রোসফট এর তৈরি এমএস ডস এবং উইন্ডোজ হলো অপারেটিং সিস্টেম। বিল গেটস 1955 সালে 28 অক্টোবর জন্মগ্রহণ করেন এবং বর্তমানে অধিকাংশ কম্পিউটার পরিচালিত হয় এই বিল গেটস প্রতিষ্ঠিত মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম এর দ্বারা। এই যে ডান দিকে যে ছবিটি দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন উইলিয়াম হেনরি বিল গেটস, যিনি বিশ্বের অন্যতম সেরা ধনী ব্যক্তি। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, প্রথম কোন কোম্পানি পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করে? মাইক্রোসফট কোম্পানি। অর্থাৎ মাইক্রোসফট কোম্পানি প্রথম এই পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করেন, যেমন এমএস ডস, উইন্ডোজ ইত্যাদি। পরবর্তী প্রশ্ন অনেক সহজ প্রশ্ন, তোমরা পারবে। মাইক্রোসফট এর স্বত্বাধিকারী কে? মাইক্রোসফট এর স্বত্বাধিকারী হচ্ছে এই উইলিয়াম হেনরি বিল গেটস। পরবর্তী প্রশ্ন, কম্পিউটার তৈরির অপারেটিং সিস্টেম হলো এমএস ডস। হ্যাঁ, এমএস ডস হচ্ছে একটি অপারেটিং সিস্টেম। উইন্ডোজ, হ্যাঁ উইন্ডোজও অপারেটিং সিস্টেম। গুগল ক্রোম, না গুগল ক্রোমটা অপারেটিং সিস্টেম না, এটি হচ্ছে একটি ব্রাউজার সফটওয়্যার। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। যেমন উইন্ডোজ 10, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, উইন্ডোজ 11 এগুলো হচ্ছে এই অপারেটিং সিস্টেম। পরবর্তী প্রশ্ন, কত সালে আইবিএম তাদের বানানো পার্সোনাল কম্পিউটারে মাইক্রোসফটকে অপারেটিং সিস্টেম তৈরির দায়িত্ব প্রদান করে? তো সঠিক উত্তর হচ্ছে 1981 সালে। 1981 সালে এই আইবিএম কোম্পানি মাইক্রোসফটকে অপারেটিং সিস্টেম তৈরি করার দায়িত্ব দেন। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, এমএস ডস কি? তো এমএস ডস হচ্ছে একটি অপারেটিং সিস্টেম, কম্পিউটার অপারেটিং সিস্টেম। এমএস ডসের পূর্ণরূপ হচ্ছে এই যে নিচে আমি লিখে দিয়েছি, মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। উইন্ডোজ কি? উইন্ডোজ হচ্ছে একটি অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 10, উইন্ডোজ 7, উইন্ডোজ 11 ইত্যাদি হচ্ছে অপারেটিং সিস্টেম। পরবর্তী প্রশ্ন, মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? সঠিক উত্তর হচ্ছে 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয়। তো এবার আসি এই তথ্য যোগাযোগ প্রযুক্তি জগতে আরও একজন ব্যক্তি যিনি এই ব্যাপক অবদান রেখেছেন, তিনি হচ্ছে টিম বার্নার্স লি। যে ডান দিকে যে ছবিটি দেখতে পাচ্ছি, ইনি হচ্ছে টিম বার্নার্স লি। লক্ষ্য করি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW এর জনক হচ্ছেন ব্রিটিশ বিজ্ঞানী টিম বার্নার্স লি। টিম বার্নার্স লি 1989 সালে HTTP ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনা বাস্তবায়নের মাধ্যমে WWW প্রবর্তন করেন। HTTP এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটি হচ্ছে একটি প্রোটোকল যেটি 1989 সালে আবিষ্কার হয় এবং যার মাধ্যমে ওয়েবসাইট এর ঠিকানা বিশেষ করে চিহ্নিত করা হয়ে থাকে। টিম বার্নার্স লি 1955 সালে 8 জুন জন্মগ্রহণ করেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1955 সালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই তথ্য প্রযুক্তি যোগাযোগের ক্ষেত্রে, কারণ 1955 সালে এই যে টিম বার্নার্স লি জন্মগ্রহণ করেন, স্টিভ জবস জন্মগ্রহণ করেন এবং মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস 1955 সালে জন্মগ্রহণ করেছিলেন। এইগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, নিচের কোনটি নেটওয়ার্ক? এইখানে যে অপশনগুলি রয়েছে তার মধ্যে আরপানেট হচ্ছে নেটওয়ার্ক, অর্থাৎ আরপানেট ইন্টারনেট তৈরি হওয়ার আগে আরপানেট এর মাধ্যমে নেটওয়ার্ক পরিচালিত হতো। যেমন এই আরপানেট ব্যবহার করে বিশ্বে প্রথম ইমেলের সূচনা করেছিলেন রেমন স্যামুয়েল টমলিনসন। পরবর্তী প্রশ্ন,
এইচটিটিপি ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাবটি কে করেন? সর্বপ্রথম কে করেন? সঠিক উত্তর হচ্ছে জন টি বার্নার্স-লি, যিনি WWW এর আবিষ্কারক। তো এই যে লক্ষ্য করি WWW অর্থাৎ 3W এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই যে শেষেরটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই গ নাম্বারেও কিন্তু আছে ওয়ার্ল্ড ওয়াইড, শেষে আবার কিন্তু ওয়ার্ল্ড আছে, এটা হবে না, ওয়েব হবে শেষে। এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, বর্তমানে কোনটিকে কেন্দ্র করে শক্তিশালী অর্থনৈতিক অবস্থা গড়ে উঠেছে? সঠিক উত্তর হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট ব্যবহারের ফলে বর্তমানে সারা বিশ্বে এখন বিশেষ করে যোগাযোগ মাধ্যমের ব্যাপক উন্নতি হয়েছে। এইচটিটিপি এর পূর্ণরূপ হচ্ছে, এটা আমরা জানি সবাই, যে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই যে ক নাম্বারটি সঠিক উত্তর, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এবার আসি এই মার্ক জুকারবার্গ, তাই না? এর সম্পর্কে তোমরা সবাই অবগত আছো, কারণ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক, যার জনক হচ্ছে এই মার্ক জুকারবার্গ। তো লক্ষ্য করি, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকের জনক হলেন এই মার্ক জুকারবার্গ। 1984 সালে মার্ক জুকারবার্গ জন্মগ্রহণ করেন। 2004 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার্ক জুকারবার্গ এবং তার দুই বন্ধু মিলে ফেসবুকের সূচনা করেন। ফেসবুক কত সালে আবিষ্কার হয়? এটি সহজ প্রশ্ন। 2004 সালে ফেসবুক আবিষ্কার হয় এবং এটি আবিষ্কার করেন মার্ক জুকারবার্গ। তথ্য প্রযুক্তির উপাদানের অন্তর্ভুক্ত হয় ড্যাশ। তথ্য প্রযুক্তির উপাদানের অন্তর্ভুক্ত হয় এখানে কম্পিউটার, ইন্টারনেট, কল সেন্টার, সবগুলোই তথ্য প্রযুক্তির অন্তর্ভুক্ত এখানে যেগুলি রয়েছে, তাই তিনটাই সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বর্তমানে পৃথিবীর সম্পদ কোনটি? শিল্প, সাধারণ মানুষ, বাণিজ্য, খনিজ সম্পদ। তো এখানে সারা বিশ্বের এখন বর্তমানে সম্পদে পরিণত হয়েছে সেটা হচ্ছে সাধারণ মানুষ, কারণ সাধারণ মানুষ তথ্য প্রযুক্তি জ্ঞান অর্জনের মাধ্যমে বর্তমানে মানব সম্পদে পরিণত হচ্ছে। গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন বিষয় দুটির ত্বরান্বিত হওয়ার পিছনে কোন কারণটি দায়ী? তো এখানে সঠিক উত্তর হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের ফলে বর্তমানে এই বিশ্বগ্রাম প্রতিষ্ঠার পাশাপাশি সারা বিশ্বের যোগাযোগ মাধ্যম এখন সহজ হয়েছে। মানুষের প্রকৃতি নির্ভরশীলতা কমে যাওয়ার পেছনের কারণ কি? সঠিক উত্তর হচ্ছে যন্ত্রের আবিষ্কার ও ব্যবহার, অর্থাৎ যন্ত্রের আবিষ্কার ও ব্যবহারের ফলে বর্তমানে মানুষ প্রকৃতি নির্ভরশীলতা অনেকটা কমে গেছে। শিল্প বিপ্লব কবে সংঘটিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হচ্ছে অষ্টাদশ থেকে 19 শতাব্দীতে এই শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, ভবিষ্যতে পৃথিবীর চালিকা শক্তি হিসেবে কাজ করবে কারা? সঠিক উত্তর হচ্ছে যারা এই জ্ঞান ভিত্তিক সমাজ তৈরিতে বিপ্লব করবে, অর্থাৎ যারা জ্ঞান অর্জনের মাধ্যমে, তথ্য প্রযুক্তির জ্ঞান অর্জনের মাধ্যমে এই বিপ্লব করবে, তারাই পরবর্তীতে সারা পৃথিবী চালিকা শক্তি হিসেবে কাজ করবে। নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি? নতুন পৃথিবীর অলিখিত নিয়ম হচ্ছে আন্তর্জাতিকতা। পরবর্তী প্রশ্ন, 21 শতাব্দীতে টিকে থাকতে হলে কোন বিষয়টি অবশ্যই জানতে হবে? বর্তমানে এই সময় টিকে থাকতে হলে অবশ্যই এই তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতে হবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি আইসিটিকে হাতের মুঠোয় নিয়ে এসেছে? তো তারবিহীন যোগাযোগ মাধ্যম বর্তমানে মোবাইল সারা বিশ্বকে এখন হাতের মুঠোর মধ্যে নিয়ে এসেছে। আমরা স্মার্টফোন ব্যবহার করে খুব সহজেই সারা বিশ্বের যে কোনো প্রান্তে যোগাযোগ করতে পারি। পরবর্তী প্রশ্ন, কত সালে চার্লস ব্যাবেজের সাথে অ্যাডা লাভলেসের পরিচয় হয়? 1833 সালে। 1833 সালে চার্লস ব্যাবেজের সাথে অ্যাডা লাভলেস এর পরিচয় হওয়ার পর অ্যানালিটিক্যাল ইঞ্জিনে এই অ্যাডা লাভলেস প্রথম প্রোগ্রাম এর সূচনা করেন, কম্পিউটার প্রোগ্রামের। পরবর্তী প্রশ্ন, কত সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বর্ণনা দেন? 1842 সালে। 1842 সালে তিনি
এই তার বর্ণনাকৃত বা তার তৈরিকৃত ইঞ্জিন সম্পর্কে তুরিন বিশ্ববিদ্যালয়ে বর্ণনা দেন। গুগলিয়েলমো মার্কনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন? অনেকটা সহজ, তোমরা হয়তো পারবি, কিছুক্ষণ আগেও আমি আলোচনা করেছি। সঠিক উত্তর হচ্ছে ইতালীয় বিজ্ঞানী ছিলেন এই গুগলিয়েলমো মার্কনি, যিনি বেতার তরঙ্গের আবিষ্কারক। গুগলিয়েলমো মার্কনি কত সালে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর হচ্ছে 1854 তিনি জন্মগ্রহণ করেন। স্টিভ জবস কত সালে জন্মগ্রহণ করেন? এটিও সহজ প্রশ্ন। স্টিভ জবস, বিল গেটস এবং টিম বার্নার্স লি এই তিনজনই 1955 সালে জন্মগ্রহণ করেন। বিষয়টি মনে রাখব। পরবর্তী প্রশ্ন, MS DOS এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম কে তৈরি করেন? মাইক্রোসফট। মাইক্রোসফট বিশেষ করে MS DOS এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম তৈরি করেন। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, নিম্নের কোন ব্যক্তি অন্য তিনজন অপেক্ষা ভিন্ন? অ্যাডা লাভলেস, বিল গেটস, লর্ড বায়রন, স্টিভ জবস। এইখানে সঠিক উত্তর হচ্ছে লর্ড বায়রন। কারণ এখানে অ্যাডা লাভলেস প্রোগ্রাম রচনা করেন, বিল গেটস সফটওয়্যার তৈরি করেন, স্টিভ জবস তিনি অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠা করেন। অর্থাৎ এই তিনজন হচ্ছে বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ার, বাট লর্ড বায়রন হচ্ছে সাহিত্যিক, সেজন্য লর্ড বায়রন ভিন্ন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠা ও বিকাশে অবদান রয়েছে যাদের, তাদেরকে কি বলা হয়? সাহিত্যিক, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ার। বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ার বিশেষ করে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠা ও বিকাশের ক্ষেত্রে অবদান রাখেন। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণের সাথে সংশ্লিষ্ট ড্যাশ। জগদীশচন্দ্র বসু, স্টিভ জবস, গুগলিয়েলমো মার্কনি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3, অর্থাৎ এই জগদীশচন্দ্র বসু এবং গুগলিয়েলমো মার্কনি এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণের সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, আমেরিকান প্রোগ্রামার রেমন্ড স্যামুয়েলস টমলিনসন ড্যাশ ইন্টারনেট চালু করেন। হ্যাঁ, কথা সত্য, তিনি প্রথমে ইন্টারনেট চালু করেন। টেলিভিশন তৈরি করেন না, এটি সত্য নয়। ইমেল চালু করেন, এটিও সত্য। অর্থাৎ 1 এবং 3 সঠিক উত্তর। 1 এবং 3 সঠিক উত্তর, কারণ তিনি প্রথম ইমেল চালু করেন আরপানেট ব্যবহার করে, যেটি একটি আরপানেট হচ্ছে বিশ্বের প্রথম ইন্টারনেট। পরবর্তী প্রশ্ন, ইমেল হলো ড্যাশ। তো ইমেল ইন্টারনেট না, ইমেলকে ইন্টারনেট বলা যায় না, বাট ইমেলের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল, তাহলে 2 নম্বরটি সঠিক উত্তর। এবং এই তথ্য আদান প্রদানের মাধ্যম হিসেবেও ইমেল কাজ করে, সেজন্য 2 এবং 3 হচ্ছে সঠিক উত্তর। 2 এবং 3 হচ্ছে সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি পরবর্তীতে বিশেষ করে এই 1 নম্বর অধ্যায়ের আরও যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।